আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। এই চ্যানেলে অনেক দিন ধরে তোমাদের ক্লাস অফ ছিল আমার ব্যক্তিগত কারণের জন্য। তো আজ থেকে আমরা একটা বেশ সুন্দর কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করব, যেখানে আমরা সাধারণভাবে প্রিভিয়াস ইয়ার্সগুলো নিয়ে আলোচনা করব এবং কন্টেন্ট খুবই ভালো হবে। যেগুলো তোমাদের আমি টেলিগ্রামে প্রোভাইডও করে দেবো, টেলিগ্রামে আমি দিয়ে দেবো, যেটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক সহ সমস্ত কিছু পেয়ে যাবে, এই যে নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই ক্লাসটা কার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে? যারা ডাব্লিউবিপি কেপি জন্য পড়াশুনো করছো 2024, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ক্লাসটি আজ আমি যেটা করব সেটা হচ্ছে 20 কোশ্চেন, অর্থাৎ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলোর এক্সট্রা ডিটেলসও থাকবে। তো এগুলো হচ্ছে গিয়ে ডাব্লিউবিপি এবং কেপিতে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগে এসে গেছি এরকম প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে প্রথম আমি প্রাচীন ইতিহাস থেকে শুরু করছি, অর্থাৎ আজকে ক্লাসটা হতে চলেছে প্রাচীন ভারতের ইতিহাস। আজকের যে ক্লাসটা হতে চলেছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস। আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে 20টি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপিতে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? প্রথম অপশন হচ্ছে গিয়ে কি না, বিষ্ণুগুপ্ত, অশ্বঘোষ, অগ্রসেন এবং 4 নম্বর অপশন হচ্ছে গিয়ে বিরূপাক্ষ। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অশ্বঘোষ। এখানে সঠিক অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে অশ্বঘোষ। তাহলে কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন? অশ্বঘোষের কাছে। তাহলে আমরা অশ্বঘোষ সম্পর্কে জেনে নেব যে কনিষ্ক কুষাণ সম্রাট কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ পণ্ডিত এবং সন্ন্যাসী অশ্বঘোষের প্রভাবে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন বলে মনে করা হয়ে থাকে। অশ্বঘোষ ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক, নাট্যকার। তিনি কালিদাসের পরে সংস্কৃতের সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার হিসেবে বিবেচিত। ওকে, দেখো এরপরে অশ্বঘোষ বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কুষাণ সম্রাট কনিষ্ককে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করার জন্য কৃতিত্ব দিয়েছিলেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সম্রাট কনিষ্ক কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ কাউন্সিল আহ্বান করার জন্য সুপরিচিত, যেটি বৌদ্ধ মতবাদের মধ্যে মতপার্থক্য রয়েছে আলোচনা এবং পুনর্মিলনের একটা প্রচেষ্টা ছিল। তো এটা থেকে তোমরা জানতে পারলে যে অশ্বঘোষ সম্পর্কে, কনিষ্ক সম্পর্কে। ঠিক আছে, এরকম এক্সট্রা ডিটেলস তোমাদের পুরো এই নোটটা টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা। তো সেকেন্ড কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট এগুলো, আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কি? সাতবাহন বংশের সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবে তোমাদের গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে সাতবাহন রাজবংশ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে মধ্য এবং দক্ষিণ ভারতে শাসন করেছিল। সাতবাহন শাসকদের মধ্যে গৌতমীপুত্র সাতকর্ণীকে সবচেয়ে বিশিষ্ট বলে মনে করা হয়। তার রাজত্বকাল ছিল আনুমানিক 106 থেকে 130 সি। তো তাকে সাতবাহন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা হিসেবে বিবেচিত করা হয়েছিল। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে অজন্তা গুহাচিত্র। অজন্তা গুহাচিত্র কোন সময়কার? অজন্তা গুহাচিত্র গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ না মৌর্য বংশ? কোন সময়কার আমাদের? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের কি না, গুপ্ত বংশ হচ্ছে গিয়ে, সরি, অজন্তা গুহাচিত্র হচ্ছে গিয়ে গুপ্ত বংশ। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরে দেখো অজন্তা গুহা।
অজন্তা গুহার সম্পর্কে কিছুটা জেনে নেব আমরা এক্সট্রা ডিটেলস। অজন্তা গুহাচিত্র এবং পাহাড়ে কাটা ভাস্কর্য প্রাচীন ভারতে এখনো বর্তমান স্থাপত্যগুলির মধ্যে একটা সুন্দরতম হিসেবে বর্ণিত হয়েছে। তো চিত্রগুলি অঙ্গভঙ্গি, ভঙ্গিমা, তারপরে কি বলেছে, শৈলশিলের মাধ্যমে আবেগকে উপস্থাপন করে থাকে। মহারাষ্ট্রের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে গিয়ে অজন্তা। মহারাষ্ট্রের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আমরা জানতে পারলাম অজন্তা। গুপ্ত বংশ সম্পর্কে জেনে নেব। গুপ্ত বংশ হচ্ছে ঐতিহাসিকরা গুপ্ত যুগকে ভারতের স্বর্ণ যুগ হিসেবে বিবেচিত করেন। তো সাম্রাজ্য শাসক রাজবংশটির প্রতিষ্ঠা করেছিলেন রাজা শ্রীগুপ্ত। বিষ্ণুগুপ্ত গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন। রাজবংশের সর্বাধিক উল্লেখযোগ্য শাসকরা হলেন প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওরফে বিক্রমাদিত্য। এই সময়ের উচ্চতম বিকাশ ঘটেছিল সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কুমারগুপ্তের শাসনকালে ঘটে যাওয়া দুর্দান্ত সংস্কৃতির বিকাশের মাধ্যমে এটি হয়েছিল। তো গুপ্ত বংশের আমলে কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির ইত্যাদি জন্মগ্রহণ করেছিলেন। তো রাষ্ট্রকূট রাজবংশ সম্পর্কে একটু জেনে নেব। রাষ্ট্রকূট রাজবংশ ছিল ষষ্ঠ এবং দশম শতাব্দীর মধ্যে ভারতীয় উপমহাদেশের বৃহৎ অংশ শাসনকারী এক রাজবংশ। দন্তি দুর্গ এই রাজবংশের প্রথম শাসক এবং চতুর্থ ইন্দ্র এই রাজবংশের শেষ শাসক। রাষ্ট্রকূটের ইতিহাসে রয়েছে মধ্যযুগীয় শিলালিপি, পালি ভাষার প্রাচীন সাহিত্য। রাষ্ট্রকূটেরা 2 শতাব্দী ধরে শাসন করেছিলেন। পাল রাজবংশটি ছিল ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলে উত্তর শাস্ত্রীয় সময়ের একটা সাম্রাজ্য শক্তি। পালরা ছিল চতুর্থ কূটনীতির এবং সামরিক বিজয়ী। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ পাল রাজবংশের শেষ শাসক ছিলেন এবং পাল শাসকগণ ছিলেন ধ্রুপদী ভারতীয় দর্শন, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্যের প্রবর্তক। দেখো, এরপরে আবার জেনে নেব আমরা মৌর্য বংশ সম্পর্কে। মৌর্য রাজবংশ লৌহ যুগের দক্ষিণ এশিয়ার মগধের একটা ভৌগোলিকভাবে বিস্তৃত ছিল। এই রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বৃহদত্ত ছিলেন এর শেষ সম্রাট। আর একটা হচ্ছে গিয়ে বৃহত্তর পাঞ্জাব অঞ্চলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পরামর্শদাতা চাণক্যের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছিল। মৌর্য সেনাবাহিনী তার সময়ের বৃহত্তম স্থায়ী সামরিক বাহিনী ছিল। বলেছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? ইন্দো গ্রিকরা। কারা? ইন্দো গ্রিকরা ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। পরে দেখো, ইন্দো গ্রিকরা ভারতের প্রথম শাসক যারা মুদ্রা জারি করেছিলেন। ওকে, এইখানে তোমরা এক্সট্রা ডিটেলস টেলিগ্রামে পেয়ে যাবে, এগুলো পড়ে নেবে। ঠিক আছে। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ আমরা জেনে নেব বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বলেছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপরে দেখো, বৌদ্ধ ধর্ম, তো এটি ধর্ম এবং দর্শন হিসেবে বৌদ্ধ ধর্ম বিভিন্ন সাহিত্য, বিশ্বাস এবং অনুশীলনীগুলিকে অন্তর্ভুক্ত করে, যা মূলত বৌদ্ধের শিক্ষার উপর ভিত্তি করে তৈরি। বৌদ্ধ ধর্মের নোবেল অষ্টাঙ্গুন পথ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, 8টা মার্গের কথা তোমরা পরে জানবে, এখন না জানলেও হবে। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। সঠিক উত্তর কি হবে? পুরুষপুর। ওকে। কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের একজন সম্রাট। শাসন আমলে তিনি কি করেছিলেন? সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল। তার সাম্রাজ্যের প্রধান রাজধানী ছিল গান্ধারের পুরুষপুর এবং মাথুরার দ্বিতীয় প্রধান রাজধানী ছিল। এর প্রমাণ হিসেবে তিনি পরিষদের প্রধান হিসেবে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদ পরিচালনা করেছিলেন। তিনি গান্ধারে গ্রিক বৌদ্ধ শিল্পশৈলী এবং মথুরায় শিল্পশৈলীকে উৎসাহিত করেছিলেন। পেঞ্চাউর ছিলেন
চীন সেনাপতি যিনি সফলভাবে কনিষ্ককে পরাজিত করেছিলেন। এরপরে দেখো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস এটা কে রচনা করেছিলেন? মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন কে? না বিশাখ দত্ত, শূদ্রক, কলহন না কালিদাস? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখ দত্ত। তো বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্ত রচিত একটা সংস্কৃত ভাষার একটা নাটক। এটি ভারতের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প বলা হয়ে থাকে। পুরোপুরি নকল না হলেও নাটকটি একটা সৃজনশীল রচনা। ঠিক আছে, বাকি এক্সট্রা ডিটেলস তোমরা পড়ে নেবে। এরপরে দেখো বলেছে যে কি বলেছে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, ত্রিপিটক পালি ভাষা রচিত। ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। পালি ভাষায় রচিত। ঠিক আছে, তিনটি পিটক হচ্ছে গিয়ে সুত্ত বিনয় পিটক, সুপ্ত পিটক এবং অভিধম্ম পিটক। ঠিক আছে, এরপরে হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা, অর্থাৎ সরকারি ভাষা হচ্ছে গিয়ে হিন্দি, পালি, প্রাকৃত না সংস্কৃত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত। ওকে, দেখো সংস্কৃত ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা এবং সাহিত্য একাডেমির উদ্দেশ্যে ব্যবহৃত হতো। যদিও প্রকৃত ছিল একটা আঞ্চলিক ভাষা। সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ রাজা। বলে দেখো কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেছিলেন? মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা না চৈনিক সভ্যতা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতায় ভূগর্ভস্থ নিকাশন ব্যবস্থা ছিল। এটি এর বাসিন্দাদের দ্বারা বিশ্বের প্রথম নিকাশন ব্যবস্থা হিসেবে স্বীকৃত। এটি স্ল্যাব এবং ম্যানমোহনের আচ্ছাদনের মতো স্বতন্ত্র উপাদান রয়েছে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অনুসারে ঐতিহাসিক পাকিস্তানি শহর হরপ্পা এবং মহেঞ্জোদারোতে খ্রিস্টপূর্ব তৃতীয় সমাবেশে কিছু প্রাচীন নর্দমা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এখানে বলেছে যে নিম্নলিখিতদের মধ্যে কে গুপ্ত আমলে ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত? এগুলো কিন্তু তোমাদের ভিভিআই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, নিম্নলিখিত তাহলে কে গুপ্ত আমলে ঔষধ তৈরি নিয়ে কাজ করার জন্য পরিচিত? সেটা হচ্ছে গিয়ে সশূদ্র। ঠিক আছে, সশূদ্র। এরপরে দেখো গুপ্ত রাজবংশ নিয়ে আগেও জেনেছি, এগুলো তোমরা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। তো নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু। কুনিক নামে পরিচিত ছিলেন কে? না অজাতশত্রু। ওকে, মগধের শাসক অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তিনি তাই ইতিহাসে কুনিক অর্থাৎ পিতৃহন্তা নামেও তিনি পরিচিত। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি 1883 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ পরিষদের সম্মেলন করেছিলেন। তিনি কৌশল এবং বৈশালীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? লোহা, তামা, অ্যালুমিনিয়াম না সোনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তামা। ওকে, দেখো তামা কি মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু বলে মনে করা হয়, কারণ এর স্বতন্ত্র রং, এটি প্রকৃতিতে এই একটা বিশুদ্ধ কার্যকর অবস্থায় পাওয়া যায়। এই ব্যবহার প্রাগৈতিহাসিক যুগের এবং তামার নিদর্শন যেমন অস্ত্র, অলংকার হাজার হাজার বছর পুরনো প্রাচীন স্থানগুলিতে পাওয়া গেছে। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি দ্বারা জানা হয়ে থাকে? এলাহাবাদ প্রশস্তি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি নিয়ে বেশ এক্সট্রা ডিটেলস রয়েছে, যেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? কালিদাসের রচনা হচ্ছে এগুলির মধ্যে রঘুবংশ, অর্থাৎ রঘুবংশ।
রঘুবংশ হচ্ছে গিয়ে কালিদাসের রচনা। বলেছে সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের কোনটি বেদের অংশ নয়? বেদের অংশ নয় হচ্ছে গিয়ে, আমরা জেনে নেব, বেদের অংশ নয় হচ্ছে গিয়ে মহাভারত। মহাভারত হচ্ছে গিয়ে বেদের অংশ নয়। বাকি এগুলো জেনে দেখে নেবে যে সংহিতা সম্পর্কে দেওয়া আছে, আরণ্যক সম্পর্কে দেওয়া আছে, উপনিষদ সম্পর্কে দেওয়া আছে। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে গিয়ে, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, সেটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নরসিংহবর্মন। নরসিংহবর্মন, নরসিংহবর্মন। দেখো বলেছে নাগনন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কে রচনা করেন? প্রভৃতি গ্রন্থ রচনা করে থাকেন কে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন। তাহলে নাগদাস, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ সম্রাট হর্ষবর্ধন রচনা করে থাকেন। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জয় গোস্বামী না কবি জসিমউদ্দিন? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, এটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। এগুলো তোমাদের 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই পিডিএফটা তোমরা পেতে চাইলে তোমরা টেলিগ্রামে গিয়ে এইটা জয়েন হয়ে যাও এবং এই যে ক্লাসগুলো হবে এর ক্লাসগুলোর পিডিএফ আমি ওই টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে টেলিগ্রামের, ঠিক আছে?